আমাদের আজকের কবি হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। রাইট ডাউন অ্যাবাউট দ্য পোয়েট। কবি সম্পর্কে লেখালেখি করতে গেলে, ইয়েটস ইজ অ্যান আইরিশ পোয়েট। ইয়েটস ছিলেন একজন আইরিশ কবি, যেটাকে আমরা এখন আয়ারল্যান্ড নামে চিনে থাকি বা বলে থাকি। হু ইউজড মিথ অ্যান্ড লিজেন্ড ইন হিজ পোয়েট্রি। যিনি তার কবিতায় এই মিথ এবং লিজেন্ডের ব্যবহার করেছেন। আর মিথ আর লিজেন্ড বলতে আমরা বুঝি a traditional or legendary story. He is called a nationalist poet for his devotion to the freedom of Ireland. আর ডব্লিউ.বি. ইয়েটসকে একজন জাতীয়তাবাদী কবি বলা হয়, কারণ তিনি স্বাধীনতার প্রতি তার যে নিষ্ঠা ছিল, এই জন্যই তাকে জাতীয়তাবাদী কবি বলা হয়। অর্থাৎ আয়ারল্যান্ডের স্বাধীনতার জন্য যে তিনি নিষ্ঠার সাথে কাজ করেছেন বা নিষ্ঠা দেখিয়েছেন, এই জন্যই জাতীয়তাবাদী কবি বলা হয়। He wrote many poems on the freedom fighters of Ireland. এই আয়ারল্যান্ডের যারা ফ্রিডম ফাইটার্স ছিলেন, তাদেরকে নিয়ে তিনি অনেকগুলো কবিতা লিখেছেন। হোয়াট আর দ্য সাবজেক্ট ম্যাটার্স অফ হিজ পোয়েট্রি? তার কবিতার সাবজেক্ট ম্যাটার কি ছিল? হি রোটস অন ভেরিয়াস সাবজেক্টস। তিনি অনেক বিষয়ে লেখালেখি করেছেন। তার মধ্যে একটি হচ্ছে সেল্টিক কালচার। দ্য কালচার অফ আয়ারল্যান্ড ইজ কল্ড সেল্টিক। আয়ারল্যান্ডের কালচারকে সেল্টিক কালচার বলা হয়। লাভ ফর আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের প্রতি ভালোবাসা নিয়েও লেখালেখি করেছেন। রেসপেক্ট ফর ফ্রিডম ফাইটার্স, লাভ ফর মোর্টগন। মোর্টগন হচ্ছে একজন মেয়ে, এই ডব্লিউ.বি.ইয়েটস এর একজন বিলভড। রিলিজিয়ন, সুপারস্টিশন এবং আয়ারল্যান্ডের যে কুসংস্কার প্রথা প্রচলিত ছিল, সেগুলো নিয়েও তিনি লেখালেখি করেছেন। আমাদের প্রথম কবিতা হচ্ছে দ্য লেক আইলে অফ ইনিসফ্রি। লিখেছেন ডব্লিউ.বি.ইয়েটস। হোয়াট ইজ ইনিসফ্রি? ইনিসফ্রি কি? Innisfree is the little island in the Lake Loughill near the poet's home in Sligo. ইনিসফ্রি হচ্ছে একটি ছোট আইল্যান্ড বা দ্বীপ, যেটা অবস্থিত কোথায়? লেক লফগিলে। আর ওইটা ছিল কবির বাড়ির পাশেই। কবির বাড়ি ছিল স্লিগোতে আর কি। হোয়াট আর দ্য প্রভিন্সেস অফ গ্রেট ব্রিটেন? গ্রেট ব্রিটেনের কতগুলি প্রদেশ ছিল? দেয়ার আর 4 প্রভিন্সেস ইন গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের 4টি প্রদেশ ছিল, সেগুলো ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এন্ড ওয়েলস। সামারি অফ দ্য পোয়েম। দিস ইজ ইয়েটস ইউনিক লিরিক অ্যাবাউট দ্য ড্রিমি আইল্যান্ড অফ ইনিসফ্রি। এই কবিতাটি মূলত একটি ইউনিক লিরিকে লেখা, যেটা ডব্লিউ.বি.ইয়েটস এর ড্রিমি আইল্যান্ড ইনিসফ্রিকে নিয়ে। The poet was tired of city life's din or noise and bustle and wanted to go to Innisfree for peace. কবি কি ছিলেন? নগর জীবনের যেই ক্লান্তি, অবসাদ এবং বেদনার কোলাহল থেকে তিনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন, আর এর থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি ইনিসফ্রিতে যেতে চাইতেন। দ্য লেক আইলে অফ ইনিসফ্রি symbolizes peace and quietness. আর ইনিসফ্রি এই দ্বীপটি মূলত শান্তি এবং প্রতীক বহন করে। ইট ইজ এ পোয়েম অফ স্ক্যাপিজম। এই কবিতাটি এক ধরনের স্ক্যাপিজম মানে পলায়নমূলক কবিতা, যে শহরের কোলাহল, ব্যস্ততা এগুলো ছেড়ে কবি অন্য কোথাও নিরুদ্দেশ হতে চাইছেন। ইন হুইচ দ্য পোয়েট ওয়ান্টেড টু গেট অ্যাওয়ে ফ্রম দ্য ক্রাউড অফ সিটি লাইফ। যেখানে তিনি এই শহর জীবনের যে কোলাহল, এ থেকে তিনি মুক্তি পেতে চাইছেন। দ্য পোয়েট ওয়াজ ইম্পেশেন্ট টু ভিজিট দ্য আইল্যান্ড। কবি ওই আইল্যান্ড বা দ্বীপটিতে যাওয়ার জন্য একদম অধৈর্য হয়ে গেছেন। হি উইল বিল্ড এ স্মল হার্ট উইথ ক্লে। সেখানে গিয়ে তিনি একটি কাদামাটির ঘর নির্মাণ করবেন। অ্যান্ড হি ওয়ান্টস টু হ্যাভ এ বি হাইভ ফর হানি।
এবং তিনি এটাও আশা করতেন যে সেখানে গিয়ে তার একটি মৌমাছির চাক থাকবে যেখান থেকে সে মধু সংগ্রহ করতে পারবে। দ্য হামিং অফ বিস উইল রিলিভ হিম ফ্রম দ্য টেনশন অফ টাউন। আর মৌমাছির গুঞ্জন তাকে এই নগর জীবনের যে টেনশন তা থেকে মুক্তি দেবে। হি উইল লিভ দেয়ার অল অ্যালোন। সেখানে গিয়ে তিনি একাই বাস করবেন। অন দ্যাট আইল্যান্ড হি উইল এনজয় পারফেক্ট পিস। সেই আইল্যান্ডে গিয়ে তিনি আনন্দ উপভোগ করবেন। ইভেন অ্যাট মিডনাইট দেয়ার উইল বি দ্য লাইট অফ ক্রিকেট। গভীর রাতে সেখানে থাকবে ঝিঝি পোকার আলো। ইন দ্য ইভিনিং দ্য উইংস অফ দ্য বার্ড উইল ক্রিয়েট এ সুইট সং। এবং সন্ধ্যাবেলায় পাখির ডানার ঝাপটায় মিষ্টি গান শুনবেন। অন দ্য শোর হি উইল হেয়ার দ্য সফট মিউজিক অফ লেক ওয়াটার। এবং কুলে বসে বা সৈকতে বসে তিনি এই সাগরের যে গভীর সঙ্গীত, সফট সঙ্গীত, সেটা তিনি শুনলেন। While he was describing the lake, he was at the midway of a long road. যখন তিনি ওই লেক সম্পর্কে বর্ণনা করতেছিলেন তখন তিনি মাঝ রাস্তায় ছিলেন, অর্থাৎ যাত্রা পথে ছিলেন। The description is imaginary. আর এই যে বর্ণনা দিচ্ছিলেন এটা ইমাজিনারি ছিল, কাল্পনিক। He was very much eager to get free from the fate of modern life. তিনি এই আধুনিক জীবনের যে কোলাহল ব্যস্ততা ছিল এগুলো থেকে তিনি মুক্তি পেতে চাইতেন। আর এটাই ছিল মূলত এই কবিতার সারাংশ। স্টার 1916 কবিতাটি লিখেছেন ডব্লিউ বি ইয়েটস। হোয়াট ইজ স্টার? স্টার কি আসলে? স্টার ইজ দ্য রিলিজিয়াস কাস্টম অফ ক্রিস্টিয়ানিটি। স্টার হচ্ছে একটি ধর্মীয় প্রথা যেটা মূলত খ্রিস্টানরা পালন করে। আফটার দ্য ক্রুসিফিকেশন অফ জিসাস ক্রাইস্ট, যখন যীশু খ্রিস্ট শুলে চড়লেন, he was afflicted after third day, and that day was called Easter Sunday. He was afflicted অর্থাৎ তিনি নিজেকে ঝুলিয়ে ফেলেছিলেন। তাহলে আফটার থার্ড ডে, and that day was called Easter Sunday. তৃতীয় দিন পর্যন্ত তিনি ঝুলেছিলেন এবং মূলত সেই দিনকেই বলা হয় ইস্টার সানডে। বাট ডব্লিউ বি ইয়েটস পোয়েম ইস্টার হ্যাজ এ ডিফারেন্ট মিনিং। কিন্তু ডব্লিউ বি ইয়েটস তার যে কবিতা স্টার বা কবিতার টাইটেল, এইটার অন্য একটি অর্থ রয়েছে। ইন 1916 আইরিশ পিপল রিভোল্টেড এগেইনস্ট ব্রিটিশ আচ্ছা, অকুপেশন এইটার যে দ্য ব্যাপারটা ছিল। লিবার্টি। তাহলে 1916 সালে আয়ারল্যান্ডের মানুষেরা যে ব্রিটিশদের দখলদারিত্ব ছিল আয়ারল্যান্ডের উপরে, সেইটার বিরুদ্ধে সংগ্রাম করেছিল বা আন্দোলন করেছিল। দ্যাট সিচুয়েশন ইজ মেনশন ইন দ্য পোয়েম ইস্টার 1906। আর ওই পরিস্থিতিকে ইস্টার 1916 কবিতায় উল্লেখ করা হয়েছে। দ্য পোয়েট রোড দিস পোয়েম টু এক্সপ্রেস হিজ রেসপেক্ট ফর দ্য আইরিশ ফ্রিডম ফাইটার্স। আর কবি মূলত এই আয়ারল্যান্ডের যারা ফ্রিডম ফাইটার ছিল তাদেরকেই সম্মান প্রদর্শনে এই কবিতা উল্লেখ করেছেন। এরপর এখানে একটি কোটেশন আছে, অল চেঞ্জড চার্জ আউটারলি এ টেরিবল বিউটি ইজ বোর্ড। এটার ব্যাখ্যা দেখেন, এ টেরিবল বিউটি ইজ অ্যান এক্সাম্পল অফ এ পান। যে টেরিবল বিউটি হচ্ছে পান এর একটি এক্সাম্পল। হোয়ার টু অপোজিট ওয়ার্ডস সিট টুগেদার টু এক্সপ্রেস আ পজিটিভ মিনিং। আর পান কি? যেখানে দুইটা বিপরীত শব্দ একত্রে বসে এবং একটি পজিটিভ অর্থ প্রকাশ করে। থ্রু দ্য স্যাক্রিফাইস অফ মেনি পিপল দ্য আইরিশ পিপল গট এ ফ্রি বিউটিফুল ল্যান্ড। অনেক লোকেরই জীবন বা আত্মত্যাগের বিনিময়ে আয়ারল্যান্ডের মানুষেরা একটি মুক্ত সুন্দর ভূমি পেয়েছিল। সো বিউটি টুক বার্থ ইন এক্সচেঞ্জ ফর দ্য লাইভস অফ মেনি পিপল। অতএব প্রকৃত সৌন্দর্যের জন্ম হয় কিসের মধ্য দিয়ে? অনেক লোকের জীবন ত্যাগের বিনিময়ে বা অনেক লোকের জীবনের বিনিময়ে। তাহলে এতটুকু বুঝেন
যে আয়ারল্যান্ডের লোকেরা অনেকেই আত্মত্যাগ করেছিল, তার বিনিময়ে বর্তমান আয়ারল্যান্ডের লোকেরা একটি মুক্ত, স্বাধীন, সুন্দর ভূমি পেয়েছে। অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের কারণে অনেকেই মারা গিয়েছে, তাদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আর এ কারণেই বলা হচ্ছে যে কোন একটি প্রকৃত সৌন্দর্য পায় কিসের বিনিময়ে? অনেক কিছুর ত্যাগের বিনিময়ে, অনেক মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে। বাট আফটার গেটিং ফ্রিডম, কিন্তু স্বাধীনতা পাওয়ার পরে, দ্য পিপল ওয়ার টোটালি চেঞ্জড, মানুষ পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। দে হ্যাড নো রেসপেক্ট ফর দ্য ফ্রিডম ফাইটার্স, তাদের এই ফ্রিডম ফাইটার্সদের জন্য যে সম্মান, রেসপেক্ট থাকার কথা, সেইটা আর তাদের মনে থাকে না। এরপরে হু ইজ মেনশনড ইন দ্য পোয়েম, কবি কাদেরকে এই কবিতা উল্লেখ করেছেন? দ্য পোয়েট মেনশন সেভারাল ফ্রিডম ফাইটার্স ইন দ্য পোয়েম, কবি বেশ কয়েকজন ফ্রিডম ফাইটার্স কথা উল্লেখ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে মর্গান, এ পলিটিক্যাল লিডার, স্পেন্ট হার নাইট ইন আর্গুমেন্ট অ্যান্ড রেস্টলেসনেস। মর্গান ছিলেন একজন পলিটিক্যাল লিডার, যিনি অস্থিরতা বা তর্ক এগুলোর মধ্য দিয়ে রাত কাটিয়েছেন। দ্য সেকেন্ড পারসন ইজ আ স্কুল টিচার, দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন একজন স্কুল শিক্ষক, অ্যান্ড হি ইজ প্যাট্রিক পিয়ার্স হু রোড পোয়েট্রি, যার নাম ছিল প্যাট্রিক পিয়ার্স, আর যিনি কবিতা লেখালেখি করতেন। দ্য থার্ড পারসন ইজ থমাস ম্যাকডোনা হু ওয়াজ অলসো এ পোয়েট অ্যান্ড ক্রিটিক, তৃতীয় ব্যক্তি ছিলেন থমাস ম্যাকডোনা, যিনি একাধারে কবি এবং একজন সমালোচক ছিলেন। দ্য ফোর্থ পারসন ইজ ড্রাঙ্ক অ্যান্ড এ ম্যান অফ প্রাইড, চতুর্থ ব্যক্তি ছিলেন একজন ড্রাঙ্কেন পারসন এবং খুবই প্রাইড ব্যক্তি, যে নিজেকে নিয়ে গর্ববোধ করত। তার নাম ছিল মেজর ম্যাকব্রাইড। টু লং এ স্যাক্রিফাইস ক্যান মেক আ স্টোন অফ দ্য হার্ট, এটিও একটি কোটেশন। দ্য স্যাক্রিফাইস অফ দ্য পোয়েট ফর হিজ বিলভড or the sacrifice of the freedom fighters made their heart stone, অর্থাৎ এখানে কবি বুঝিয়েছেন যে কবিতার বিলাভড কে স্যাক্রিফাইস করেছেন, ঠিক তেমনি ভাবে আয়ারল্যান্ডের ফ্রিডম ফাইটার্সরাও তাদের জীবনকে স্যাক্রিফাইস করেছেন। আর এর মাধ্যমেই কবি নিজে এবং এই ফ্রিডম ফাইটার্সরা তাদের হার্টকে স্টোনে রূপান্তরিত করেছেন, অর্থাৎ হৃদয় পাথরের মতো শক্ত হয়ে গেছে। সামারি, this patriotic song is composed to show respect to the freedom fighters. এই প্যাট্রিয়টিক সং অর্থাৎ দেশাত্মবোধক গান কম্পোজ করা হয়েছে আয়ারল্যান্ডের ফ্রিডম ফাইটার্সকে সম্মান প্রদর্শনে, হু স্যাক্রিফাইস দেয়ার লাইফ ইন 1916, যারা 1916 সালে তাদের জীবন স্যাক্রিফাইস করেছেন। ওয়ান্স দ্য পোয়েট ভিজিটেড আ ক্লাব and observed some common people who were spending their time in common activities. কোন এক সময় কবি একটি ক্লাবে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি দেখলেন যে মানুষরা তাদের সময় অপচয় করতেছে কিসের মধ্যে দিয়ে? কমন অ্যাক্টিভিটিস এর মধ্য দিয়ে, সাধারণ কাজকর্ম পরিচালনার মধ্য দিয়ে। দে ফরগট দ্য স্যাক্রিফাইস অফ ফ্রিডম ফাইটার্স, তারা এই ফ্রিডম ফাইটার্সদের যে আত্মত্যাগ সেটা তারা ভুলে গিয়েছে। ফর দেম the Irish people enjoyed their peace in Ireland, যাদের কারণে বর্তমান আয়ারল্যান্ডের লোকেরা শান্তি বা শান্তভাবে বসবাস করতে পারছে। The poet remembered the names of several freedom fighters in the poem. কবি এই কবিতায় বেশ কয়েকজনের, যারা ছিলেন ফ্রিডম ফাইটার্স, তাদের স্মরণ করেছেন। দে আর প্যাট্রিক পিয়ার্স, থমাস ম্যাকডোনা অ্যান্ড মেজর ম্যাকব্রাইড অ্যান্ড জেমস কোনালি। এটা এক্সট্রা একটি নাম, না দিলেও সমস্যা নেই। দ্য ড্রিম অফ দ্য ফ্রিডম ফাইটার্স ওয়াজ ডেস্ট্রয়েড, আর কবি এটাও বলেছেন যে ফ্রিডম ফাইটার্সরা যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করেছিল তাদের সেই স্বপ্ন ধ্বংস হয়ে গিয়েছে।
and England remained in power in Ireland. এবং এত কিছু সত্ত্বেও ইংল্যান্ড এখনো তাদের যে দখলদারিত্ব শাসন আয়ারল্যান্ডের উপরে জারি রেখেছে। The beauty is associated with terrible as many people sacrificed their lives for the well-being of the country. আর যে বিউটি অর্থাৎ যে স্বাধীনতা অর্জন করেছিল সেইটা এখন ভয়ানক পরিস্থিতিতে চলে গেছে। As many people sacrifice their life for the well-being of the country. কারণ ফ্রিডম ফাইটার্সরা এই আয়ারল্যান্ডের শান্তি বজায় রাখতে তাদের জীবনকে উৎসর্গ করেছিল। এইটা সত্ত্বেও কি হচ্ছে, এত কিছুর বিনিময়ে তারা যে একটি স্বাধীন বা শান্তি প্রতিষ্ঠা করেছিল সেইটা এখন কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে বা ভয়ানক পরিস্থিতিতে চলে গেছে। কবি এটা আর কি আফসোস করে করে বলতেছে। এরপর নেক্সট কবিতা হচ্ছে দ্য সেকেন্ড কামিং, লিখেছেন ডব্লিউ গেটস। হোয়াট ইজ ফার্স্ট কামিং? তাহলে প্রথমে ফার্স্ট কামিংটা কি সেটা আমাদের জানতে হবে। দ্য বার্থ অফ জিসাস ক্রাইস্ট ইজ কল্ড দ্য ফার্স্ট কামিং। যিশু খ্রিস্টের জন্ম বা যিশু খ্রিস্টের জন্মই হচ্ছে ফার্স্ট কামিং। যখন যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিল ওইটাই হচ্ছে ফার্স্ট কামিং। আর তাহলে সেকেন্ড কামিং কি? হোয়াট ইজ দ্য সেকেন্ড কামিং? সেকেন্ড কামিং হচ্ছে আফটার এভরি 1000 years later the civilization was destroyed. প্রতি 1000 বছর পরে একটি সভ্যতা ধ্বংস হয়ে যায়। and come out a new generation. এবং একটি সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পরে নতুন কোন জেনারেশন আসে বা সভ্যতা আসে। আফটার দ্য ডিস্ট্রাকশন অফ দ্য খ্রিস্টিয়ান সিভিলাইজেশন, খ্রিস্টীয় সভ্যতা ধ্বংসের পরে দেয়ার উইল অ্যারাইজ এ নিউ সিভিলাইজেশন, নতুন কোন সভ্যতার জন্ম হবে বা সূচনা হবে। অ্যান্ড দ্যাট ইজ কল্ড দ্য সেকেন্ড কামিং। আর ওইটাকেই সেকেন্ড কামিং বলা হয়েছে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য সেকেন্ড কামিং? সেকেন্ড কামিং এর সিগনিফিকেন্স কি? দ্য প্রেজেন্ট সিভিলাইজেশন ইজ সো কারাপ্টেড অ্যান্ড ডিজেনারেটেড। বর্তমান যে সভ্যতা আছে কবির সময়ে, সেই সভ্যতা অনেক বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এবং অধঃপতন হয়ে গিয়েছে। দ্যাট দেয়ার ইজ নো পসিবিলিটি অফ রিজেনারেশন, যে এই সময়টাতে আর নতুন করে পুনর্জন্মের আর কোনো সম্ভাবনা নেই। অনলি দ্য নিউ বার্থ অফ সিভিলাইজেশন ক্যান পিউরিফাই দ্য সোসাইটি। শুধুমাত্র নতুন কোন সভ্যতার সূচনা হলে এই যে বিকারগ্রস্ত সোসাইটি হয়েছে সেই সোসাইটিকে পিউরিফাই করতে পারবে। সো সেকেন্ড মিন্স কামিং ইনটু দ্য ওয়ার্ল্ড টু পিউরিফাই দ্য কারাপ্ট সোসাইটি। অতএব সেকেন্ড কামিংস বা সেকেন্ড বলতে বোঝানো হয়েছে যে নতুন কোন সভ্যতার জন্ম হবে যেটা এই সমাজ থেকে দুর্নীতি বা আরো যেগুলো অপরাধমূলক কার্যক্রম আছে সেগুলোকে পিউরিফাই করবে। নেক্সট কোটেশন হচ্ছে দ্য ফ্যালকন ক্যান নট হার্ট দ্য ফ্যালকনার। যে ফ্যালকন কখনো ফ্যালকনারের আওয়াজ শোনে না। এটার ব্যাখ্যা দেখেন, হিউম্যান বিংস ডু নট হেয়ার ওয়ান অ্যানাদার। মানব জাতি একে অন্যের আদেশ উপদেশ বা পরামর্শ শোনে না। ফ্যালকন স্ট্যান্ড ফর ম্যানকাইন্ড। আর ফ্যালকন বলতে এখানে বোঝানো হয়েছে ম্যানকাইন্ডকে, মানব জাতিকে। অ্যান্ড ফ্যালকনার স্ট্যান্ডস ফর ক্রিশ্চিয়ানিটি। এবং ফ্যালকনার বলতে বোঝানো হয়েছে খ্রিস্টিয়ানিটিকে। Faith in God is lost. That's why the circle of civilization is falling apart. ঈশ্বরের প্রতি যে বিশ্বাস সেইটা তারা হারিয়ে ফেলেছে। আর এর কারণে এই পুনর্জন্মের যে সার্কেল ছিল, বৃত্ত ছিল, যেটা কমপ্লিট করে আবার নতুন করে পুনর্জন্ম হবে, সেইটাও অনেক দূরে চলে গেছে, মানে সম্ভাবনা নষ্ট হয়ে গেছে। অন দিস বেসিস, আর এর ভিত্তিতে 20th century civilization completed its circle. এই বিংশ শতাব্দী এর যে স্থায়িত্ব বা সার্কেল এইটা সে কমপ্লিট করে ফেলেছে। And now it is time to come out with a new one.
মানে তার যেটা স্থায়িত্ব বিংশ শতাব্দীর সেইটা কমপ্লিট করে ফেলেছে, আর নতুন করে পুনর্জন্ম হবে না। আর এখন সময় হচ্ছে নতুন কোন সভ্যতার সূচনা হওয়ার। সামারি, এর মধ্যে এই যে এক্সপ্লেনেশন যেগুলো আছে দিলাম, এগুলো অ্যাড করতে পারবেন। দিস ইজ দ্য পোয়েম অ্যাবাউট দ্য ডিপ্রেশন অ্যান্ড ডিসইন্টিগ্রেশন অফ মডার্ন সিভিলাইজেশন। এই কবিতা মূলত লেখা হয়েছে আধুনিক সভ্যতার মানুষদের মধ্যে যে হতাশা এবং বিচ্ছিন্নতা ছিল তা নিয়ে। অ্যাকর্ডিং টু দ্য স্টাডি অফ সিভিলাইজেশন, সভ্যতার যে স্টাডি সেগুলো করার পর বা সেই অনুসারে, আফটার এভরি 1000 years a নিউ সিভিলাইজেশন টেক বার্থ। প্রতি 1000 বছর পরে নতুন সভ্যতার জন্ম হয় বা সূচনা হয়। দ্য বার্থ অফ জিসাস ক্রাইস্ট ইজ দ্য বিগিনিং অফ দিস সিভিলাইজেশন। যীশু খ্রিস্টের জন্ম ওই সভ্যতার সূচনা, মানে যে সভ্যতায় কবি অবস্থান করছেন। হুইচ ইজ অ্যাট দ্য এন্ড অফ ডিস্ট্রাকশন ফর ইটস ইমোরালিটি। আর ওই বিংশ শতাব্দীর সভ্যতা মোটামুটি শেষ হয়ে গেছে ইমোরালিটির কারণে, অনৈতিকতার জন্য। অনলি এ নিউ বার্থ অফ সিভিলাইজেশন ক্যান পিউরিফাই দ্য ওয়ার্ল্ড। কেবল নতুন কোন সভ্যতার সূচনাই এই পৃথিবীকে বিশুদ্ধ করতে পারে। দেয়ার ইজ নো পসিবিলিটি অফ পিউরিফিকেশন অফ দ্য এক্সিস্টিং সিভিলাইজেশন। আর এই বর্তমান সভ্যতা থাকাকালীন অবস্থায় কোনো রকমের পিউরিফিকেশন সম্ভব নয়। এরপর নেক্সট কবিতা হচ্ছে সেইলিং টু বাইজেন্টিয়াম, লিখেছেন WBS। হোয়ার ইজ বাইজেন্টিয়াম? বাইজেন্টিয়াম কোথায় বা কি? Byzantium is the old name of Constantinople or Istanbul, which was the capital of the Roman Empire. বাইজেন্টিয়াম ছিল হচ্ছে কনস্টান্টিনোপলের পুরাতন নাম, যেটা ইস্তাম্বুলও বলা হয় এখন। আর ওইটা অতীতে ছিল রোমান সাম্রাজ্যের রাজধানী। হোয়াট ইজ দ্য সিম্বলিক মিনিং অফ বাইজেন্টিয়াম? বাইজেন্টিয়ামের সিম্বলিক মিনিং কি? বাইজেন্টিয়াম symbolizes the world of art and culture. বাইজেন্টিয়াম মূলত শিল্প সংস্কৃতির যেই ওয়ার্ল্ড বলা যায় সেইটার প্রতীক বহন করে। ইট ইজ দ্য আইডিয়াল কান্ট্রি অফ আর্ট, কালচার অ্যান্ড ফিলোসফি। আর এই বাইজেন্টিয়াম ছিল শিল্প সংস্কৃতি এবং দর্শনের একটি আদর্শ অঞ্চল। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ ইট? এটা কি ধরনের কবিতা? ইট ইজ এ পোয়েম অফ স্কেপিজম। ওই যে লেক অফ ইনিসফ্রির মতো এটি হচ্ছে একটি স্ক্যাপিজম পোয়েম। হু আর দ্য ডাইং জেনারেশন? কবি ডাইং জেনারেশন বলতে কি বুঝিয়েছেন? দ্য ইয়ং আর দ্য ডাইং জেনারেশন ফর দেয়ার সেন্সুয়াল এনজয়মেন্ট। ইয়ং বলতে যুব সমাজ বা ইয়ংদেরকে কবি ডাইং জেনারেশন বলেছেন, এর কারণ হচ্ছে সেন্সুয়াল এনজয়মেন্ট, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেই সমস্ত আনন্দ উপভোগ করা যায় সেইটার কারণেই কবি তাদেরকে ডাইং জেনারেশন বলেছেন। হোয়াট ইজ দ্য সিকনেস অফ মডার্ন পিপল? আধুনিক সমাজের মানুষদের কি সিকনেস ছিল? ডিজায়ার অর লাস্ট, আকাঙ্ক্ষা এবং লাস্ট, যৌনতা, ইজ দ্য সিকনেস অফ মডার্ন পিপল। আধুনিক মানুষদের সিকনেস ছিল। বিং ফ্রাস্ট্রেটেড ইন দ্য মডার্ন এজ, দ্য পোয়েট ওয়ান্টেড টু গো অ্যাওয়ে ইনটু দ্য ওয়ার্ল্ড অফ আর্ট অ্যান্ড কালচার। তাহলে আধুনিক সমাজের বা মডার্ন সময়ের যে ব্যবস্থাপনা ছিল সেইটার প্রতি কবি ফ্রাস্ট্রেটেড হয়ে তিনি এই শিল্প সংস্কৃতি এবং দর্শনের যে ওয়ার্ল্ড ছিল সেখানে তিনি চলে যেতে চাইছেন। অ্যান্ড দ্যাট ওয়াজ বাইজেন্টিয়াম। আর এই জায়গা, সেই জায়গাটির নাম ছিল বাইজেন্টিয়াম। দ্য পোয়েট ফাউন্ড দ্যাট দ্য ইয়ং জেনারেশন ওয়াজ এনজয়িং সেন্সুয়াল প্লেজার। কবি এটা লক্ষ্য করেছেন যে ইয়ং জেনারেশন তারা এই সেন্সুয়াল প্লেজার উপভোগ করছেন, উইদাউট প্রিপেয়ারিং দেমসেলফ ফর দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। আধ্যাত্মিক জগতের জন্য তাদের কোনো প্রস্তুতি নেই। বিং ওল্ড অ্যান্ড আনফিট ফর দ্য ওয়ার্ল্ড অফ দ্য সেন্সেস। আর এই যে সেন্সুয়াল এনজয়মেন্টটা করবেন তার জন্য কবি নিজে আনফিট এবং বৃদ্ধা হয়ে গেছেন, তার মধ্যে সেই এনার্জি আর নেই।
আর এই কারণেই কবি, দ্য পোয়েট ওয়ান্টেড টু সেল টু দ্য ওয়ার্ল্ড অফ আর্ট অ্যান্ড কালচার, কবি সেল করে তিনি এই আর্ট এবং কালচারের পৃথিবীতে যেতে চাইছেন। আফটার রিচিং বাইজেন্টিয়াম, দ্য পোয়েট প্রেজ টু দ্য সেন্ট টু কাম ডাউন ফ্রম হেভেন, কবি বাইজেন্টিয়ামে পৌঁছার পরে তিনি সেন্টের কাছে প্রার্থনা করবেন যেন তিনি স্বর্গে নেমে আসেন, অ্যান্ড টিচ হিম হাউ টু অ্যাপ্রিসিয়েট আর্ট অ্যান্ড আর্টিস্ট, কিভাবে শিল্পী এবং শিল্পকে কি করতে হয়, অ্যাপ্রিসিয়েট করতে হয়, এইটা যেন তাকে এসে শেখানো হয়। দ্য মডার্ন জেনারেশন ইজ ডাইং লাইক অ্যানিমেলস ফর দেয়ার ফিজিক্যাল এনজয়মেন্ট, মডার্ন জেনারেশন তারা কি হচ্ছে, প্রাণীদের মতো মরে যাচ্ছে এই ফিজিক্যাল এনজয়মেন্টের কারণে। দ্য ওয়ার্ল্ড অফ আর্ট ইজ বিয়ন্ড ডিকে অ্যান্ড ডেথ, এবং এই শিল্প এবং শিল্পীদের পৃথিবী কি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, ক্ষয় হচ্ছে এবং মৃত্যু হচ্ছে।